সবাইকে নমস্কার এবং আদাব। পদার্থবিজ্ঞানের 2 নম্বর অধ্যায় গতি এর এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের গতি অধ্যায়ের প্রথম এমসিকিউ ক্লাস। আজকে আমাদের প্রথম টাইপ হইতেছে বিভিন্ন প্রকার গতি, মানে আমাদের যে গতির যে প্রকারভেদগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের প্রথম প্রশ্ন কী বলছে দেখো, যে বিন্দু সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে কি বল? মানে একটা বস্তুকে আমাদের কি ধরে, আমাদের একটা বস্তুকে এই একটা মনে করে একটা বস্তু আছে, এই বস্তুটা সাপেক্ষে আমরা কোনো বস্তু সেটা গতিশীল নাকি স্থিতিশীল সেটাকে আমরা নির্ণয় করি আর কি। তো এই যে বিন্দুটাকে বলা হয় প্রসঙ্গ বিন্দু। এটার নাম হইতেছে প্রসঙ্গ বিন্দু। মানে অর্থাৎ যে বিন্দু সাপেক্ষে আমরা কোনো বস্তুর অবস্থান নির্ণয় করি ওই বিন্দুটাকে বলা হয় প্রসঙ্গ বিন্দু। এখন এই যে প্রসঙ্গ বিন্দুর আরেকটা নাম, এটাকে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দুও বলে। এটাকে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দুও বলে, ঠিক আছে? তাহলে দেখো প্রসঙ্গ বিন্দু কোথায় আছে? আচ্ছা, প্রসঙ্গ বিন্দু নাই, মূল বিন্দু আছে। আনসার কোনটা হবে? আনসার হবে তোমার মূল বিন্দু। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর প্রশ্নে কি বলছে, যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে অন্য বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে কি বলে? হ্যাঁ, এক্ষেত্রে তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। তো তাহলে দেখো ভাইয়া, যদি বলে বিন্দু, বিন্দু বললে কোনটা হবে? প্রসঙ্গ বিন্দু। আর যদি বলে যে দৃঢ় বস্তু, এই যে দৃঢ় বস্তু, তাই না, দৃঢ় বস্তু বললে কোনটা হবে? হবে তোমার প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। পরবর্তী প্রশ্নে যাই। এখন দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে, চলন্ত ট্রেনে 2 বন্ধু যদি মুখোমুখি বসে থাকে তবে একজনের সাপেক্ষে আরেকজনের অন্যজনের অবস্থানকে কি বলে? মনে করো যে এই যে মনে করো তোমাদের চলন্ত ট্রেন, এই হইতেছে তোমার চলন্ত ট্রেনটা এদিকে যাইতেছে, ঠিক আছে? তো এই যে মাঝখানে কি আছে তোমরা 2 জন বসে আছো। তুমি এই যে হইতেছে তুমি, এটা হইতেছে তুমি, আর এটা হইতেছে তোমার সেই বন্ধু, ঠিক আছে? তো এই যে চলন্ত ট্রেনে তুমি এবং তোমার বন্ধু দুজন কি আছে, মুখোমুখি তোমরা বসে আছো। তো একজনের সাপেক্ষে আরেকজনের অবস্থান দেখো, তুমি এখানে বসে আছো, তুমি এখানে বসে আছো, তোমাদের দুজনেরই কিন্তু কারোরই কিন্তু কোনো অবস্থানে কিন্তু কোনো চেঞ্জ হইতেছে না। তো যদি অবস্থানে যদি চেঞ্জ না হয় তো আমরা সেটাকে কি বলি? সেটাকে বলি স্থিতি বা স্থির, তাই না? স্থির বলি। যদি তোমার সাপেক্ষে যদি তোমার বন্ধুর যদি অবস্থানে যদি চেঞ্জ হইতো সেটাকে আমরা বলতাম গতি, তাই না? এখানে তো কারোর তো কোনো চেঞ্জ হইতেছে না, অবস্থানে কোনো চেঞ্জ হইতেছে না, তো আমরা কি বলবো? স্থিতি বা স্থির বলবো, তাই না? এখন দেখো স্থিতি, দেখো এখানে স্থিতি আছে, এখানে স্থিতিকে দাগাই দিবা না, আর একটু ভালোভাবে চিন্তা কর। দেখো আমি কি বলছি, একজনের সাপেক্ষে আরেকজনকে কি বলছি দেখো, তবে একজনের সাপেক্ষে আরেকজনে যদি এরকম যদি বলে কারো সাপেক্ষে, তো সেটাকে আমরা বলবো আপেক্ষিক। যেহেতু একজনের সাপেক্ষে আরেকজনের বলছে এ কারণে হবে আপেক্ষিক। আর কি আছে ভাইয়া, এটা স্থির না, এ কারণে স্থির মানে কি? স্থিতি। তাহলে এটা কোনটা হবে? এটা হবে তোমার আপেক্ষিক স্থিতি। যদি অবস্থানে যদি চেঞ্জ হইতো আমরা বলতাম আপেক্ষিক গতি, ঠিক আছে? আর তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার ক নম্বরটা। এখানে কি বোঝা গেল কেন আপেক্ষিক বললাম? কারণ একজনের সাপেক্ষে হয়েছে, এ কারণে একজনের সাপেক্ষে আরেকজনের অবস্থান আমরা নির্ণয় করছি, তো এ কারণে আমরা আপেক্ষিক স্থিতি বলতেছি। আচ্ছা, এরপরে দেখো এর পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া একটা বস্তুর গতি হচ্ছে কি? স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া একটা বস্তুর গতি। দেখো ভাইয়া একটা জিনিস, এই যে মনে করো এখানে একটা কি আছে, এই যে স্প্রিংয়ে কি আছে? একটা বস্তু আছে। তো এই যে এই স্প্রিংয়ে কি আছে? একটা বস্তু আছে, ঠিক আছে? মনে করো এই বস্তুটাকে আমি যদি এদিকে যদি টান দেই, সে কি হবে? এই বস্তুটা একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, তাই না? তো এটা কি? এটা হচ্ছে তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় অন্যদিকে যেতেছে। তো এই যে গতি, এই ধরনের গতিকে আমরা কি বলি? এই ধরনের গতিকে আমরা বলি স্পন্দন গতি। এই ধরনের আমরা গতিকে কি বলি? স্পন্দন গতি। তাহলে স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া বস্তুর গতি কি? স্পন্দন গতি। আবার এই যে স্পন্দন গতি কি? এক ধরনের পর্যায়বৃত্ত গতি। এই স্পন্দন গতি কি? এক ধরনের পর্যায়বৃত্ত গতি।
আমি যে কোনো একটা বলতে পারি, পর্যায়বৃত্ত গতি বলতে পারি, স্পন্দন গতি বলতে পারি। সবচেয়ে বেশি কারেক্ট কোনটা? স্পন্দন গতি। ঠিক আছে। আচ্ছা, এরপরে প্রশ্ন কি বলছে দেখো, পিণ্ডের সংকুচন ও প্রসারণ কোন ধরনের গতি? এই যে আমাদের যে হৃৎপিণ্ড হার্ট, এটা কি হয় ভাই? একবার সংকুচিত হয় একবার প্রসারিত হয়, তাই না? তো এই যে হৃৎপিণ্ডটা যে সংকুচিত এবং প্রসারিত হইতেছে, মানে কি তারা এই যে এটা তো একটা নির্দিষ্ট সময় পর পর কি হয়? একই দিক থেকে একইভাবে স্পন্দিত হইতেছে। তো এই যে হৃৎপিণ্ডের সংকুচন প্রসারণটা কি হবে? এক ধরনের পর্যায়বৃত্ত গতি হবে, তাই না? এক ধরনের পর্যায়বৃত্ত গতি হবে। আচ্ছা, এরপরে দেখো পরবর্তী প্রশ্ন দেখো, চলন্ত ফ্যানের সুইচ বন্ধ করে দিলেও ফ্যানের পাখা গতি কোন ধরনের গতি? দেখো ভাই, এই যে একটা ফ্যান মনে করে ঘুরতেছে, এই মনে করে এই যে ফ্যানটা, এই যে ফ্যানটা কি হইতেছে? এই ফ্যানটা ঘুরতেছে, ঠিক আছে? এই ফ্যানটা ঘুরতেছে, আমি কি করলাম? ফ্যানের সুইচটা অফ করে দিলাম, ফ্যানের সুইচটা আমি অফ করে দিলাম। তো অফ করার পরে তো ফ্যানটা তো কিছুক্ষণ তো ঘুরবে, তাই না? অফ করার সাথে সাথে তো বন্ধ হয়ে যাবে না, কিছুক্ষণ তো ঘুরবে। তো এই যে চলন্ত ফ্যানের সুইচ বন্ধ করে দিলে ফ্যানের পাখার গতি কি হবে? সে সময়ে ফ্যানটা কিন্তু ঘুরবে, আস্তে আস্তে হলেও ঘুরবে। তো এটাকে আমরা কি বলতে পারি? ঘূর্ণন গতি বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি ঘূর্ণন গতি। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। দেখো এখন কি বলছে দেখো, পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তুটি গতিপথের নির্দিষ্ট বিন্দুকে কিভাবে অতিক্রম করবে? দেখো আমাদের যে পর্যায়বৃত্ত গতির বা সূত্র সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হইতেছে তোমার পর্যায়বৃত্ত গতি একটা নির্দিষ্ট বিন্দুকে আচ্ছা, একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিকে অতিক্রম করবে। কি বললাম? একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিকে কি করবে? অতিক্রম করবে। তো সেই গতিকে আমরা কি বলি? সেই গতিকে আমরা বলি পর্যায়বৃত্ত গতি, তাই না? তো দেখো বিভিন্ন দিক থেকে না, একই দিক থেকে। হ্যাঁ, খ নম্বরটা দেখো, একই দিক থেকে, একই দিক থেকে। ঠিক আছে, মনে করো এই যে তোমার যে এই যে মনে করো এই যে একটা তোমার এখানে মনে করো এই যে তোমার একটা কি আছে, এখানে বস্তু এটা আছে। এই বস্তুটা যদি মনে করো নির্দিষ্ট সময় পর পর সে একই দিকে এই বিন্দুটাকে যদি অতিক্রম করে, ঠিক আছে, এই বন্ধু নির্দিষ্ট সময় একবার অতিক্রম করলো, আবার এরকম অতিক্রম করলো, তো এই যে গতি, বস্তুর যে গতি, সেটাকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। তো একই দিক থেকে অতিক্রম করতে হবে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, ঘূর্ণায়মান চাকা বিবেচনায় না আনলে, ঘূর্ণায়মান চাকা বিবেচনায় না আনলে সোজা পথে এগিয়ে যাওয়া একটি গাড়ির গতি কি? এটা হইতেছে দেখো, ঘূর্ণায়মান যদি চাকা যদি আমি যদি বিবেচনায় আনতাম, তো সেক্ষেত্রে এটাকে আমি ঘূর্ণন গতি বলতে পারতাম, আবার পর্যায়বৃত্ত গতিও বলতে পারতাম। যেহেতু আমি ঘূর্ণায়মান চাকাটা আমি বিবেচনায় আনতেছি না, তাইলে সোজা পথে এগিয়ে যাওয়া একটা গাড়ির গতি কী হবে? এটা হবে চলন গতি। কারণ কেন ভাইয়া চলন গতি কেন হবে? কারণ দেখো এই সময় তোমার যে গাড়ির সকল কণাগুলা কি করবে? আমরা চলন গতির সংজ্ঞাটা কি? চলন গতির সংজ্ঞাটা হইতেছে যদি সকল কণা, একটা বস্তু সকল কণা যদি সমান সময়ে যদি সমান দূরত্ব অতিক্রম করে, সেই গতিটাকে আমরা বলি চলন গতি। তো যে আমি যেহেতু ঘূর্ণায়মান চাকা বিবেচনায় আনতেছি না, তাইলে এক্ষেত্রে শুধু গাড়ির যে কণাগুলো আমরা বিবেচনায় করব, ঠিক আছে? কণাগুলো কী হবে ভাইয়া? সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, তাইলে এটাকে আমরা বলবো চলন গতি। আচ্ছা, তো পরবর্তী প্রশ্নে যাই। এখন দেখো কি বলছে দেখো, কোন গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরেখী হইতে পারে? হ্যাঁ, এটা হুবহু তোমাদের বইয়ে দেওয়া আছে। এই যে আমাদের যে পর্যায়বৃত্ত গতি, এটা কি হইতে পারে? বা বৃত্তাকার হইতে পারে, উপবৃত্তাকার হইতে পারে, সরলরেখী হইতে পারে, ঠিক আছে? তো এটা কোনটা হবে? এটা হবে চলন গতি। এরপরে প্রশ্ন কি বলছে দেখো, দুলনায় দুলতে থাকা শিশুর গতি কি? দেখো বা আমি একটু আগে কি বলছিলাম, এই যে আমাদের স্পন্দন গতি জিনিসটা কি? যদি পর্যায়কালের অর্ধেক সময় যদি একদিকে, বাকি অর্ধেক সময় যদি অন্য দিকে যদি হয়ে থাকে, বিপরীত দিকে যদি হয়ে থাকে, যদি গতিশীল হয়ে থাকে, তো আমরা সেই গতিটাকে আমরা কি বলি? সেই গতিটাকে আমরা বলি সরল স্পন্দন গতি, তাই না? তো মনে করো এই যে দুলনার মধ্যে একটা শিশু মনে আছে, ঠিক আছে, তার অর্ধেক সময় এদিকে যায়, বাকি অর্ধেক সময় অপর দিকে যায়, ঠিক আছে? তো এই ধরনের গতিকে আমরা কি বলবো? আমরা বলবো এটাকে সরল স্পন্দন গতি। আবার সরল স্পন্দন গতি কি? এক ধরনের পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে? একটু আমরা মনে রাখতে হবে।
তো আমরা এতক্ষণ যা যা পড়লাম সেগুলো নিয়ে তোমাদের কিছু প্র্যাকটিস দেওয়া আছে। দেখো একটু দেখি, চিন্তা করি একটু। সরল দোলক গতি কী রকম গতি? সরল দোলকের গতিটা কী ধরনের গতি? এটা এক ধরনের পর্যায়বৃত্ত গতি। আর পর্যায়বৃত্ত গতি হলে কী হবে? এটা মানে স্পন্দন গতি, ঠিক আছে? এটা এক ধরনের স্পন্দন গতি। কেন? কারণ এই যে সরল দোলক মনে করো, এই যে সরল দোলক, তার কী হবে? তার পর্যায়কালে অর্ধেক সময় এদিকে যায়, বাকি অর্ধেক সময় এদিকে যায়, তুলনার মতো, ঠিক আছে? তো এটাকে আমরা কী বলতে পারি? আমরা এটাকে বলতে পারি স্পন্দন গতি। তো এটা আমি তোমাদের সলভ করে দিলাম। 2 নম্বর প্রশ্নে কী বলছে দেখো, সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি? একটু চিন্তা করো তো, সূর্যের চারদিকে যে পৃথিবীর যে গতিটা আছে এটা কী ধরনের গতি হবে? আচ্ছা আমি যদি একটু দেখাই, একটা সেকেন্ড একটু ছোটো করি। হ্যাঁ, এখন মনে করো এই যে মনে করো এখানে কি আছে? এখানে তোমার সূর্য আছে, এই যে এটা হচ্ছে সূর্য, ঠিক আছে? তো সূর্য, এটা হইতেছে সূর্য, আর এটা হইতেছে পৃথিবী, এটা হইতেছে পৃথিবী। তাহলে কি হবে ভাইয়া? পৃথিবী নির্দিষ্ট দিকে একটা সময় পর পর এই বিন্দুটাকে অতিক্রম করবে না? তো যদি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে যদি অতিক্রম করে, তাহলে সেই গতিটাকে কি বলে? এটা তোমরা আনসার লিখবা, ঠিক আছে? এটা কিন্তু পড়াইছি একটু আগে। এরপরে দেখো কি বলছে, গিটারের তারের গতি কি ধরনের গতি? দেখো ভাই, যে গিটারের যে তার, এটা হইতেছে কি, তার পর্যায়কালে অর্ধেক সময় একদিকে যায়, কম্পিত হয়, আবার বাকি অর্ধেক সময় অপর পাশে কম্পিত হয়। তাহলে এটা কোন ধরনের গতি হবে? তোমরা একটু চিন্তা করবা। বলে দেয়, এটা হচ্ছে একটা স্পন্দন গতি। গিটারের তারের গতি কী হবে? এক ধরনের স্পন্দন গতি হবে। কারণ কেন? কারণ তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, বাকি পর্যায়কালের অর্ধেক সময় অন্যদিকে গতিশীল হয়। এটা স্পন্দন গতির সংজ্ঞা থেকে আমরা জানি। তো এখন আমরা নতুন আরেকটি টাইপে আমরা এখন আলোচনা করব, স্কেলার ও ভেক্টর রাশি। দেখো কি বলছে, দেখো নিচের কোনটি স্কেলার রাশি? চাপ, বল, সরণ, ওজন। দেখো ভাই, এই যে চাপ, এই চাপটা দেখো, এই চাপটা হইতেছে এক ধরনের স্কেলার রাশি। এখন বলো তো চাপের সূত্র কি? P = F/A, F/A বল বাই ক্ষেত্রফল, তাই না? এটা হচ্ছে চাপের সূত্র। আচ্ছা, এরপর দেখো এই যে বল, এই যে বল, বল বল মানে কি? F = ma, এই যে বলটা, এটা কি এক ধরনের ভেক্টর রাশি, ঠিক আছে? আবার সরণ, সরণ কি? সরণ এক ধরনের ভেক্টর রাশি। আচ্ছা, স্কেলার রাশি মানে কি? যে রাশিগুলোকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের কোনো প্রয়োজন হয় না, সেগুলোকে আমরা স্কেলার রাশি বলি। আর ভেক্টর রাশি মানে কি? যে রাশিগুলোকে প্রকাশ করার জন্য আমার মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয়, তো সেগুলো, সেই রাশিগুলোকে আমরা কি বলি? ভেক্টর রাশি বলি। এই যখন যে এই যে বল বললাম, এই বলটাকে প্রকাশ করার জন্য আমার কি হয়? মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয়, ঠিক আছে? আবার যে সরণ, এই সরণকে প্রকাশ করার জন্য আমার মান দিক উভয়ের প্রয়োজন হয়, কারণ এটা ভেক্টর রাশি। ওজন, ওজন কি? যে W = mg, ঠিক আছে? এটাও কি এক ধরনের ভেক্টর রাশি, এটাও কি এক ধরনের ভেক্টর রাশি। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার সরণ, চাপ। চাপ হইতেছে এক ধরনের স্কেলার রাশি। তো দেখো পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, নিচের কোন রাশিগুলো ভেক্টর রাশি? এখানে দেখো যে দ্রুতি, দ্রুতি এক ধরনের স্কেলার রাশি। কাজও কি এক ধরনের স্কেলার রাশি। কিন্তু ভেগ, এই ভেগটা কি? এই ভেগটা হইতেছে এক ধরনের ভেক্টর রাশি। এই ভেগটা হইতেছে কি? এক ধরনের ভেক্টর রাশি। তো এটা হইতেছে তোমার, আচ্ছা এই ভেগটা হইতেছে তোমার ভেক্টর রাশি, ঠিক আছে? এবার দেখো দ্রুতি স্কেলার রাশি, সরণ ভেক্টর রাশি, ব্যাগ ভেক্টর রাশি। তো এই যে দুইটা, এই দুটাও কি তোমার ভেক্টর রাশি, ঠিক আছে? এরপর দেখো তড়িৎ বিভব, তড়িৎ বিভব কি? এক ধরনের স্কেলার রাশি। এই তড়িৎ বিভব কি ভাইয়া? তড়িৎ বিভব কিন্তু স্কেলার রাশি, এটা মনে রাখবা, ঠিক আছে? সরণ ত্বরণ, এই সরণ আর ত্বরণ কি? এই দুটো হচ্ছে তোমার ভেক্টর রাশি। এরপর দেখো ভরবেগ, এই ভরবেগ কি? ভেক্টর রাশি। সরণ, ওজন, হ্যাঁ তিনটাই কি? ভেক্টর রাশি। এখানে তিনটাই হইতেছে ভেক্টর রাশি। বুঝা গেল? তাহলে আনসার কোনটা হবে? ঘ নম্বরটা হবে। আচ্ছা, আমি যদি একটু সূত্রগুলো যদি একটু রিভিশন করি, দ্রুতি মানে কি ভাইয়া? দ্রুতি মানে হইতেছে তোমার V = d/t, d মানে কি? অতিক্রান্ত দূরত্ব বা সময়। কাজ মানে, কাজের সূত্র কি? কাজের সূত্র হইতেছে W = Fs, তাই না? বল ইন্টু সরণ, এটা আমাদের 4 নম্বর অধ্যায়ে আছে। এরপরে বেগ মানে কি? বেগ মানে হইতেছে তোমার S/t, S মানে কি? সরণ। এখানে কিন্তু অতিক্রান্ত দূরত্ব ছিল, এখানে তো সরণ বাই সময়, সরণ বাই সরণ হলে কি হবে? বেগ হবে। আর কি জানি? আর জানি কি দেওয়া আছে? তড়িৎ বিভব। তড়িৎ বিভব মানে কি ভাইয়া? V = W/Q, W মানে কি? কাজ, Q মানে কি? আধান, এটা হবে তড়িৎ বিভবের সূত্র। এরপর কি দেওয়া আছে? ত্বরণ, ত্বরণ মানে কি? A = V - U/T,
বেগের পরিবর্তন বাই সময়, এটা হচ্ছে ত্বরণ, তাই না? এরপর দেওয়া আছে ভরবেগ। ভরবেগ পি ইজ ইকুয়াল টু mv, ভর ইন্টু বেগের গুণফলকে ভরবেগ বলে, তাই না? আর ওজন মানে কি, এই যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু mg, সূত্রটা এখানে দেওয়া আছে ওজন। তোমরা সবগুলো সূত্র একটু ডিভাইস দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এরপর দেখো পরবর্তী প্রশ্নে কি বলছে, নিচের কোনটি স্কেলার রাশি? নিচের কোনটি স্কেলার রাশি? বল দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, শক্তি দেওয়া আছে, তড়িৎ প্রাবল্য দেওয়া আছে। এই যে বল কি ভাই এক ধরনের ভেক্টর রাশি। আচ্ছা ত্বরণও কি এক ধরনের ভেক্টর রাশি। শক্তি, যত ধরনের শক্তি আছে, কি কি শক্তি, যেমন আলো শক্তি, তাপ শক্তি, যান্ত্রিক শক্তি, যেমন যান্ত্রিক শক্তির মধ্যে কি কি আছে, গতি শক্তি আছে, বিভব শক্তি আছে, সবগুলো হইতেছে তোমার স্কেলার রাশি। বোঝা গেল? যত ধরনের শক্তি আছে সবগুলাই কি স্কেলার রাশি। তো এই শক্তিটা কি হবে, স্কেলার রাশি হবে। আর এই যে তড়িৎ প্রাবল্য বললাম, এই তড়িৎ প্রাবল্যটা কি, এটা এক ধরনের ভেক্টর রাশি। তো তড়িৎ প্রাবল্য সূত্রটা একটু বলে ফেলি, ইজ ইকুয়াল টু F/Q। এটা আমাদের স্থির তড়িৎ আলোচনা করা আছে, তাই না? সূত্রটা একটু দেখে ফেললাম। আচ্ছা এরপর দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, নিচের কোনটি ভেক্টর রাশি? দ্রুতি এক ধরনের স্কেলার রাশি, বল এটা এক ধরনের ভেক্টর রাশি, এরপরে তাপ, তাপ এক ধরনের শক্তি না? তাপ তো এক ধরনের শক্তি, তাপ শক্তি, তো এটাও কি হবে, এক ধরনের স্কেলার রাশি হবে। কাজ, হ্যাঁ কাজও কি এক ধরনের স্কেলার রাশি, ঠিক আছে? তাহলে এই যে ভেক্টর রাশি কোনটা ভাইয়া, শুধুমাত্র বল, F ইজ ইকুয়াল টু ma, তাই না? এটা কি এক ধরনের ভেক্টর রাশি। আচ্ছা তো এখন দেখো আমাদের আরেকটা প্রশ্ন দেয়, নিচের কোনগুলো ভেক্টর রাশি? দেখো তো কোনগুলো ভেক্টর রাশি। কাজ দেওয়া আছে, সরণ দেওয়া আছে। আচ্ছা এই দেখো এখানে কাজ আর সরণের মধ্যে, এই যে কাজ কি এক ধরনের স্কেলার রাশি, সরণ কি ভেক্টর রাশি, সময় তো অবশ্যই স্কেলার রাশি, তাই না? ভেগ কিন্তু ভেক্টর রাশি। তো এই যে এই দুইটা হইতেছে তোমার ভেক্টর, এই দুইটা হইতেছে তোমার ভেক্টর। এরপর দেখো খ নম্বরে দেখো কি বলছে, শক্তি কি এক ধরনের স্কেলার রাশি, ক্ষমতাও কি এক ধরনের স্কেলার রাশি, ঠিক আছে? এই শক্তির ক্ষমতা কিন্তু স্কেলার রাশি। এবার দেখো বল তো অবশ্যই ভেক্টর রাশি। তড়িৎ প্রাবল্য একটু আগে বললাম, তড়িৎ প্রাবল্য কি এক ধরনের ভেক্টর রাশি। তাহলে আনসার কোনটা হবে, তোমার ঘ নম্বরটা হবে, ঠিক আছে? আর যদি তোমাকে এই যে খ নম্বরটা যদি বলে, তাহলে এটা কোনটা হবে, এটা হবে তোমার স্কেলার রাশি, ঠিক আছে? এটা বললে হবে তোমার স্কেলার রাশি। আচ্ছা তো দেখো এখানে তোমাদের কিছু প্র্যাকটিস দেওয়া আছে। অধিক রাশির অপর নাম কি? দেখো এই যে ভেক্টর রাশি আছে না, এই ভেক্টর রাশি তো অবশ্যই দিকের উপর নির্ভর করে, তাই না? অধিক মানে কি, যেটা দিকের উপর নির্ভর করতেছে না। তো কোন রাশিটা দিকের উপর নির্ভর করে না? স্কেলার রাশি দিকের উপর নির্ভর করে না। আর ভেক্টর রাশিকে কি বলা হয়? ভেক্টর রাশিকে বলা হয় সদিক রাশি। একটু জাস্ট মনে রাখলাম, ঠিক আছে? সদিক রাশি বলা হয়। এবার দেখো নিচের কোনগুলো স্কেলার রাশি, এটা তোমাদের বাড়ি কাজ দিব, এটা তোমরা নিজেদের করতে হবে, ঠিক আছে? কাজ, ক্ষমতা বুঝতেই পারতেছো, ঠিক আছে? আর সরণ বলেও তো ভেক্টর রাশি, ঠিক আছে? তো এটা তোমাদের বাড়ি কাজ, কোনটা ভেক্টর রাশি স্কেলার রাশি বের করবা। তো আমরা পরবর্তী ক্লাসে দূরত্ব ও সরণ নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা ভাই এতটুকুই, ধন্যবাদ সবাইকে।